হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি পর্ব অর্থাৎ জেএনবিএসটি। তো এই জেএনবিএসটি তে আজকে আমরা এক্সপার্ট ম্যাথ বুক নামক যে বই রয়েছে শাহ পাবলিকেশনের, সেই বইয়ের সেট নম্বর 23 অর্থাৎ 23 নম্বর সেটে যে সমস্যাগুলি আমরা পেয়েছি, যে অঙ্কগুলো পেয়েছি, সেই অঙ্কগুলোর সমাধান কৌশলটাকে শিখে নেব। তো এই সেট নম্বর 23-এর যে 20টি প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করেছো তোমাদের বাড়িতে পরীক্ষায়, সেই প্রশ্নগুলোর ধারণা তোমরা কোথায় পেয়েছো? তোমরা পেয়েছো বেসিক এপিসোড 101 থেকে 110 দেখার পর। কোথায় দেখেছো? ইউটিউবে সার্চ করেছো, এইভাবে সার্চ করে কুইকেল নামক যে চ্যানেলটি রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল, সেখানে দেখেছো। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা কেন বলা হয়? কারণ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার সব ধরনের ভিডিও সাপোর্ট এখানে পাওয়া যায়, এবং প্রাইমারি স্কুলের যে পঞ্চম শ্রেণী রয়েছে তার সাবজেক্টগুলোর উপরে বিভিন্ন ক্লাস এখানে আপলোড করা হয়। তো আমরা যাব আমাদের যে সেট নম্বর 23-এর সমস্যাগুলি, তার সমাধান কৌশল কেমন হয় সেটা দেখব। হাতের সামনে খাতা পেন রাখবে, সিডাব্লিউ করবে কালো কালি দিয়ে, এবং আমি এইচডাব্লিউ দেব। তাহলে এক দাগের সমস্যায় আমরা কি পাচ্ছি দেখো। এক দাগের সমস্যাটা আসো, পড়ো। 64 এর বর্গমূলের বর্গের সাথে কত যোগ করলে 9 এর বর্গ পাওয়া যায়? বিষয়টা কি? 64 এর বর্গমূল করলে পাবো 8, এই 8 এর বর্গ করলে পাবো সেই 64। অর্থাৎ এখানে মনে রাখতে হবে, যে কোনো সংখ্যার বর্গমূলের বর্গ সেই সংখ্যা নিজে। তাহলে কি বর্গ, মনে রাখবে এই জায়গাটা, বর্গমূলের বর্গ সমান সমান সেই সংখ্যা নিজে। এর পাশাপাশি আরেকটা কথা শিখে রাখো, বর্গের কোনো একটা সংখ্যার বর্গের বর্গমূল সেটাও কিন্তু সে নিজে। কিরকম? 4-এর বর্গ করলে হয় 16, 16 এর বর্গমূল করলে হয় 4। দেখো এই 4 4 আর এই 4 সমান হয়ে যাচ্ছে না? এটা মনে রাখতে হবে। তাহলে 64 এর বর্গমূলের বর্গ 64, আর 9 এর বর্গ সমান সমান 81। তাহলে বলেছে 64 এর বর্গমূলের বর্গ, তার সাথে কত যোগ করলে 81 পাওয়া যাবে। তাহলে এই 81 থেকে 64-কে বিয়োগ করে দাও, তাহলে কত যোগ করলে পাওয়া যাবে সেটা পাওয়া যাবে। বিয়োগটা করো, তাহলে 7 1 17, 17 এ অপশনে রয়েছে। তাহলে এখানের উত্তর কোনটা হলো? এ অপশন এখানে সঠিক উত্তর হলো। বোঝা গেল তো? তাহলে মনে রাখবে, বর্গের বর্গমূল নিজে, বর্গমূলের বর্গ নিজে, ঘনমূলের ঘন নিজে, ঘনের ঘনমূল নিজে। এই কথাগুলো মনে রাখতে হবে। যাবো 2 দাগে। প্রথম 3টি যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টির নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কোন সংখ্যার বর্গ? প্রথম 3টি যুগ্ম সংখ্যা অর্থাৎ 2 তার বর্গ, 4 তার বর্গ, 6 তার বর্গ। তাহলে প্রথম 3টে যুগ্ম সংখ্যার বর্গগুলো নির্ণয় করে সমষ্টি নির্ণয় করি। 2 এর বর্গ 4, 4 এর বর্গ 16, 6 এর বর্গ 36। তাহলে এবার এদেরকে যোগ করতে গেলে কি করব? পাশাপাশিও যোগ করতে পারো, উপর নিচেও যোগ করতে পারো। 4, 16 আর 36, 6 6 12, 12 আর 4 16, 12 আর 4 কত হয়? 16। হাতে 1 2 3 আর 2 5, 56। তাহলে এই যে সমষ্টি পেলাম 56, এই 56-র পরবর্তী এবং পূর্ববর্তী দুটো পূর্ণবর্গ সংখ্যা কত? 7 7 49, 8 8 64। তাহলে 56 থেকে 64-তে যাব, কত হচ্ছে? 8 ঘর যেতে হচ্ছে। আর এখান থেকে 49 থেকে 56-তে যেতে গেলে 7 ঘর যেতে হচ্ছে। কাছে কোনটা হলো? কাছে হলো এইটা, আর দূরে হলো এইটা, তাই না? তাহলে এই 49 কোন সংখ্যার বর্গ? 49 হচ্ছে, 49-এর বর্গমূল করলে 7 হয়, তাহলে 7-এর বর্গ, 7-এর বর্গ। পারা গেল। যাবো এবার পরবর্তী সমস্যা 3 দাগে। নিচের কোন সংখ্যার বর্গ এবং ঘনের সমষ্টি ওই সংখ্যার দ্বিগুণ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা পাওয়া গেল। অনলাইন ক্লাস বুকিং করার জন্য এই নম্বরটা দেওয়া আছে, এখানে যোগাযোগ করে নিতে হবে। তাহলে নিচের কোন সংখ্যার বর্গ এবং ঘনের সমষ্টি ওই সংখ্যার দ্বিগুণ? আচ্ছা,
কোনো একটা সংখ্যা মনে করো এক্স, তার বর্গ প্লাস এক্স এর ঘন, এটা সমান সমান 2x দ্বিগুণ। কখন সম্ভব হয়? যখন এইটা আর এইটার মান সমান হয় এবং এই যে এক্স এর মানও সমান হয়। এটা কার ক্ষেত্রে হয় দেখি, শূন্যর ক্ষেত্রে হয় কিনা। শূন্য স্কোয়ার প্লাস শূন্য কিউ সমান সমান 2 × 0, তাহলে 0 + 0 = 2 × 0, তাহলে 0 + 0 = 0, এইটা হয়ে যাচ্ছে, দ্বিগুণ হচ্ছে না। একের ক্ষেত্রে দেখা যাক, দুইয়ের ক্ষেত্রে হবে না আমি জানি, একের ক্ষেত্রে আচ্ছা দুইয়ের ক্ষেত্রেও করি। 2 × 2 = 4, 2 × 3 সমান সমান 4 + 8, 8 × 4 = 12, তাহলে দুইয়ের দ্বিগুণ তো হলো না। দুইয়ের দ্বিগুণ কত? সমান সমান 4 হতো, এটা সূত্র মানলো না। একের স্কোয়ার প্লাস একের কিউব সমান সমান কত? 1 + 1 সমান সমান 2, তাহলে একের একের দ্বিগুণ কত হয়? একের দ্বিগুণ সমান সমান 2 হয়। তাহলে উত্তর কিন্তু সি হচ্ছে। বর্গ আর ঘন এই দুটোরে যোগ করলে দ্বিগুণ হবে, এ একমাত্র একের ক্ষেত্রেই সম্ভব, এছাড়া কিন্তু আর হয় না। যাব পরবর্তী সমস্যা। প্রথম 5টি পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলগুলির সমষ্টি কত? আচ্ছা মজাটা দেখো, মানে পূর্ণবর্গ সংখ্যাগুলোর বর্গমূল প্রথম 5টা, তাহলে প্রথম পূর্ণবর্গ সংখ্যা কত? 1 স্কোয়ার সমান সমান 1, 2 স্কোয়ার সমান সমান 4, 3 স্কোয়ার সমান সমান 9, 4 স্কোয়ার সমান সমান 16, 5 স্কোয়ার সমান সমান 25। একের বর্গমূল করি। একের বর্গমূল সমান সমান 1, 4-এর বর্গমূল সমান সমান 2, 9-এর বর্গমূল সমান সমান 3, 16-র বর্গমূল সমান সমান 4, 25-এর বর্গমূল সমান সমান 5। তাহলে এই যে প্রথম, এখানে দেখো প্রথম 5টি পূর্ণবর্গ সংখ্যাকে আমরা যেটা পেলাম, এই 5টি পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলগুলোকে যখন আমরা নির্ণয় করে নিলাম, তখন আমরা কি পেলাম? সেই প্রথম 5টি সংখ্যাকেই পেলাম। প্রথম 5টি সংখ্যার সমষ্টি কত? 5 × 6/2 সূত্র অনুযায়ী, তাহলে এখানে 3 × 5 = 15 হয়। উত্তর ডি অপশনে রয়েছে। উত্তর কিন্তু ডি অপশনে আমরা পেয়ে গেলাম, একদম ইজি। এইখানে কথার মারপ্যাচ রয়েছে। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল প্রথম 5টা যদি দেয়, তাহলে প্রথম 5টা সংখ্যা এইটুকু বুঝতে পারলেই তো হয়ে যেত, তাই না? যাব 5 দাগে। 9-এর বর্গ এবং 12-র বর্গের সমষ্টি যে সংখ্যার বর্গ সেই সংখ্যাটি কত? তাহলে 9-এর বর্গ প্লাস 12-র বর্গ, 9×9 = 81, 12-র বর্গ 144, 144 আর 81, 4 আর 1 5, 8 আর 4 12, 2, তাহলে 225-এর বর্গমূল করলে কত হয়? 15 হয়। 15 15 225, আমরা তো বর্গ আর ঘন মুখস্থ আছে আমাদের, তাহলে 15 বি অপশনটা এখানে সঠিক উত্তর হলো। বি অপশনটা সঠিক উত্তর হবে। যাব পরবর্তী সমস্যা 6 দাগে। 6 দাগে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে এক্স এর ঘন নির্ণয় করে ঘনফলের ঘনমূল নির্ণয় করলে তার মান হয় 5। তাহলে এক্স এর স্কোয়ার কত? ইম্পর্টেন্ট সমস্যা। তার আগে বলবো, অফলাইনে আমাদের যে বিভিন্ন জেলায় ক্লাস চলে সেইগুলোকে বুকিং করার জন্য ফোন নম্বর দেওয়া আছে, এই নম্বরে যোগাযোগ করে নিতে হবে। তাহলে এক্স এর ঘন নির্ণয় করলাম, এক্স এর ঘন নির্ণয় করলাম, ঘনফলের ঘনমূল নির্ণয় করব, এই ঘনমূল নির্ণয় করব। এটা কি হয়? নিজে হয়, নিজে। একটু আগেই আমরা জেনেছি ঘনের ঘনমূল নিজে। তাহলে নিজে কত? এক্স, তার মান কত? 5, তাহলে এক্স স্কোয়ারের মান কত? 5-এর স্কোয়ার 25, তাহলে উত্তর কিন্তু হবে সি অপশনটি। যাব পরবর্তী সমস্যা 7 দাগে। প্রথম 10টি সংখ্যার বর্গের সমষ্টি কত? ইম্পর্টেন্ট সমস্যা, সূত্র রয়েছে। সূত্র কি? n × n+1 × n -1, n-1 হবে, n-1/6। তাহলে 10টি সংখ্যা হলে 10 × 9 × 10 × 20 -1 18, 19,
20 মাইনাস 1 19 বাই 6, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, তাহলে 3 5 15 ইন্টু 19 কত হয় দেখো তো? 15 ইন্টু 19 করলে 15 ইন্টু 19 নিজেরা করো, 15 ইন্টু 19 কত হচ্ছে? 285, 285 কোথায় আছে? বি অপশনে রয়েছে। তাহলে এখানে বি অপশনটা সঠিক উত্তর। সূত্রটা মনে আছে তো? n ইন্টু n মাইনাস 1 ইন্টু 2n মাইনাস 1 বাই 6। এটা হচ্ছে বর্গ। প্রথম 10টি, প্রথম 15টি, প্রথম 12টি, প্রথম 20টি, যাই বলুক না কেন, এক্ষেত্রে কিন্তু এই সূত্র ধরে আমাদের এগোতে হবে। চলে যাব পরবর্তী সমস্যা 8 দাগে। 8 দাগে কি পাচ্ছি আমরা? যে 32 টু দি পাওয়ার 3/5 সমান সমান কত? 32 টু দি পাওয়ার 3/5। ভালো কথা। 32 সমান সমান কত? 2 এর স্কোয়ার করলে 4 হয়, 2 এর কিউব করলে 4 দুগুণে 8 হয়, 2 টু দি পাওয়ার 4 মানে 16 হয়, 2 টু দি পাওয়ার 5 মানে 32 হয়। তাহলে 32 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5। এইটার আবার পাওয়ার আছে 3/5। তাহলে এটা সমান সমান কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3/5। এই পাওয়ারের পাওয়ার গুণ হয়ে যায়, পাওয়ারের পাওয়ার গুণ হয়ে যায়। এবার দেখো 5 আর 5 কেটে দিলাম, তাহলে কত হলো? 2 এর মাথায় 3 হলো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। উত্তর সি অপশনে রয়েছে। কি পারা যাচ্ছে না? বোঝা যাবে তো। এবার যাব পরবর্তী সমস্যা 9 দাগে। আমাদের স্টাডি সেন্টার স্থাপন করুন 9932224569 এই নম্বরে। মানে আপনার নিজের এলাকাতে আপনি যদি সাহা ইনস্টিটিউটের নবোদয় কোচিং সেন্টার স্থাপন করতে আগ্রহী থাকেন, এই নম্বরে যোগাযোগ করবেন, আমাদের বিষয়বস্তুগুলো শুনবেন। যদি আপনার মনে হয় যে এটা সুসম্মানের সাথে এই কাজটি করা যায়, তাহলে আপনি আগ্রহী হয়ে এই কোচিং সেন্টার করতে পারেন। তোমার এবং তোমার দাদার বয়সের অনুপাত 2:3। তোমার দাদার বর্তমান বয়স 18 বছর হলে তোমার জন্মের সময় তোমার দাদার বয়স কত ছিল? ভেরি 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 ইম্পর্টেন্ট একটা সমস্যা পেলাম। তো এই সমস্যার সমাধান করার সময় আমরা আমাদের চিরাচরিত নিয়ম অনুযায়ী যখনই অনুপাত পেয়ে যাই, অনুপাতটাকে আগে বসাবো 2:3। এটা কি? এটা হচ্ছে দুজনের বয়সের অনুপাত। তা আমি ধরবো যে একজনের বয়স 2x বছর আর একজনের বয়স 3x বছর। এটা আমাদের ধরে নিতে হবে। এইবার যে দাদার বর্তমান বয়স 18 বছর, তাহলে দাদার অনুপাতটা কত ছিল? 3 ছিল। তাহলে দাদার বয়সটা 3x ধরেছিলাম, সেটা সমান সমান 18 বছর। 18 বছর হবে। তাহলে x সমান সমান কত? 18 ভাগ 3 সমান সমান 6। x এর মান 6। তাহলে 2x এর মান কত? 2x ইকুয়াল টু 2 ইন্টু 6 সমান সমান 12। 12 বছর। এই 12 বছরটা কার বয়স? 12 বছরটাই যে তোমার। তাহলে আমার বর্তমান বয়স, আমার বর্তমান বয়স সমান সমান 12 বছর। আর দাদার কত? দাদার হচ্ছে 18 বছর। দাদার বর্তমান বয়স 18 বছর। এবার প্রশ্নে বলেছে আমার জন্ম, মানে তোমার বলতে এখানে আমার জন্মের সময় আমার দাদার বয়স কত ছিল? তাহলে দাদার তো বর্তমানে 18 বছর, 12 বছর আগে আমি জন্মগ্রহণ করেছিলাম, তাহলে তখন দাদার বয়স ছিল কত? 18 মাইনাস 12 সমান সমান 6 বছর, যেটা আমরা বি অপশনে পাচ্ছি। এবার যাব আমরা 10 দাগের সমস্যায়। 10 দাগে কি বলছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা কিন্তু আমরা পেলাম। এইচ টু বি সমান সমান এত। এখানে দেখো এই জায়গাটা বুঝতে হবে, এইচ টু বি সমান সমান কত? এইচ টু বি সমান সমান 2:3। এই কথাটাকে ঘুরিয়ে লিখতে শিখতে হবে আজকে। কিভাবে ঘুরিয়ে লিখতে হয়? এ ইস টু বি মানে এ বাই বি, আর 2:3 মানে 2/3। মজা না? এইবার আমরা এক কাজ করি, এখান থেকে লেখা শুরু করি। এ বাই বি গুণ বি বাই সি গুণ সি বাই ডি গুণ ডি বাই ই গুণ ই বাই এফ
গুণ এফ বাই জি গুণ জি বাই এইচ। মানে এই যে এ বাই বি, এইটা মানে কত? এটা মানে 2/3। তাহলে এর সমান সমান আমি দিয়ে লিখতে পারি এ বাই বি মানে হচ্ছে 2/3, তার সাথে গুণ আছে বি বাই সি, বি বাই সি মানে হচ্ছে 3/4, তার সাথে গুণ দেব সি বাই ডি, সি বাই ডি মানে 4/5, 4/5 গুণ তার সাথে আছে ডি বাই ই 5/6, 5/6 তার সাথে আছে 6/7, 6/7 গুণ 7/8, 7/8 গুণ 8/9, 8/9। এবার এটাকে কাটবো, তাহলে 3 3 4 4 5 5 6 6 7 7 8 8, তাহলে কত থাকছে 2/9। এবার এটাকে কাটো, বি বি সি সি ডি ডি ই ই এফ এফ জি জি, তাহলে এখানে পড়ে থাকছে কত এ বাই এইচ। এ বাই এইচ সমান সমান কত বেরোচ্ছে 2/9, অর্থাৎ এ ইস টু এইচ সমান সমান 2:9, এ ইস টু এইচ সমান সমান 2:9, ডি অপশনে পাওয়া যাচ্ছে। বোঝা গেল না অঙ্কটা? খুব মজার অঙ্ক এটা, এটা মজাদার অঙ্ক, এই অঙ্কটা কোনোদিন ভুলবে না। যাব পরবর্তী সমস্যা 11 দাগে। 7 টাকা এবং 7 পয়সার অনুপাত কত? 7 টাকা ইস টু 7 পয়সা সমান সমান 1:1, বি অপশন সঠিক উত্তর। কি কোনো সমস্যা? বিতে তো উত্তর পেয়ে গেছি। যাবো পরবর্তী সমস্যা 12 দাগে, তাই না? কিন্তু তার আগে বলবো, তুমি যদি এটা করে আসো পরীক্ষার হলে, তুমি ভুল করে আসবে, ভুল হয়ে যাবে তোমার। কেন? কারণ একই রাশি হতে হবে, টাকা এবং পয়সা দুটো ভিন্ন রাশি। তাহলে এই 7 টাকা সমান সমান 7 ইন্টু 100 পয়সা সমান সমান 700 পয়সা, এই জায়গাটা ঠিক রাখতে হবে। আর ওইদিকে আর একটা থাকবে 7 পয়সা, তাহলে অনুপাত হবে 700:7, 100:1। এ দাগ হবে সঠিক উত্তর, এ দাগ হবে এখানে সঠিক উত্তর। আমরা বি কিন্তু প্রথমেই যদি সঠিক উত্তর বলে চলে আসতাম তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যেত, মনে রাখতে হবে এটা। যাব 12 দাগে, বলছে দুটি সংখ্যার অনুপাত 5:7, উভয় সংখ্যার সাথে কত যোগ করলে নতুন অনুপাত 5:6 হবে। এক্ষেত্রে আমি অঙ্কটাকে শিখাবো না, এপিসোড ক্লাসে বলে দিয়েছিলাম আমি শেখাবো না। যে কোনো সংখ্যা, মানে দুটোর অনুপাত ধরো 5:7, এর সাথে যা কিছু যোগ করো, দুটোর সাথে 1 1 যোগ করে দিলেও কিন্তু এই 5:6 পাওয়া যায়, 5:6 পাওয়া যায়। কেন কিভাবে অনেক জটিল বিষয়, এই পরীক্ষায় আসবে না কোনোদিনও। যদি আসে তুমি এটা মনে রাখবে, যে কোনো সংখ্যা 5 যোগ করলে হবে, 4 যোগ করলে হবে, এটা যোগ করলে হবে, এই একই উত্তর চলে আসবে। কেন? এপিসোড ক্লাস দেখে আমাকে যদি কমেন্ট করে বুঝিয়ে দিতে পারো যে কারণটা কি, কারণটা যদি তুমি ব্যাখ্যা সহ আমাকে এপিসোড ক্লাসে বুঝিয়ে দিতে পারো, তাহলে তোমার জন্য একটা দারুণ পুরস্কার থাকবে, দারুণ পুরস্কার থাকবে। শুধু এটুকু মনে রাখো সবকটা সঠিক, তাহলে এখানে সবকটা সঠিক উত্তর হবে। 13 দাগে যাব। দিশা এবং শালিনীর কাছে জমানো টাকার অনুপাত 12:13, এই 12:13। শালিনী তার টাকা থেকে 5 টাকা দিশাকে দিল। এখন তাদের কাছে থাকা টাকার অনুপাত 1:1 হলে তাদের টাকার সমষ্টি কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা, ভেরি 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 ইম্পর্টেন্ট সমস্যা। সমাধানে চলে যাব। এর কাছে আছে 12x টাকা আর এর কাছে আছে 13x টাকা। তাহলে দিশা এবং শালিনীর টাকা পেয়ে গেলাম 12x আর 13x। শালিনী তার টাকা থেকে 5 টাকা দিশাকে দিয়ে দিল, 5 টাকা। তাহলে শালিনী কি করেছে? শালিনী শালিনী 5 টাকা দিয়ে দিল, তাহলে তার কাছে আর কত টাকা এখন পড়ে থাকলো জানো? 13x মাইনাস 5, 5 টাকা বিয়োগ করে দিলাম। আর দিশা কি করেছে? দিশা তো 5 টাকা পেয়েছে, দিশার কাছে এখন টাকা আছে 12x প্লাস 5 টাকা।
এই দুটোর অনুপাত সমান 1:1। 1:1 কথার অর্থটা বুঝতে হবে। 1:1 এর অর্থ কি? এর অর্থটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার কাছে সহজ হয়ে যাবে। অর্থ হচ্ছে দুটি সমান, দুটি সমান, এর অর্থটা হচ্ছে তাই। তাহলে আমরা বলতে পারি এই যে এখন শালিনীর কাছে যে টাকা আছে আর এখন দিশার কাছে যে টাকা আছে এই দুটোর অনুপাত 1:1। তার মানে আমরা বলতে পারছি 13x - 5 সমান সমান 12x+5। এখানে 13x, 12x এই পাশ থেকে এই পাশে এসে বিয়োগ করে দেব, সমান সমান 5। এই 5টাকে এই পাশে নিয়ে গিয়ে যোগ করে দেব। 12x বিয়োগ করে দিলে থাকে x=10। এইবার তাহলে তাদের টাকার সমষ্টি কত? এক্স এর মান 10 পেলাম, তাহলে 12x এর মান কত? 12x=120 টাকা, আর 13x কত? 130 টাকা। তাদের টাকার সমষ্টি কত হবে? 120 যোগ 130 সমান সমান 250 টাকা। সি অপশনে রয়েছে 250 টাকা। যাব পরবর্তী সমস্যা 14 দাগে। 14 দাগে পাচ্ছি দুটি সংখ্যার অনুপাত 2:5 হলে সংখ্যা দুটি 20%-এর অনুপাত কত? মনে রাখবে সারা জীবন, মনে রাখবো কি? দুটো সংখ্যা মনে করো পি আর কিউ, এদের অনুপাত যদি 2:5 হয়, এদের 20% হোক, 30% হোক, 10% হোক, যাই হোক না কেন তাদের অনুপাতও 2:5 হবে। তাহলে উত্তর কিন্তু পেয়ে গেছি। এবার আমরা প্রমাণ করে দেখব, একটু প্রমাণ করা যাক। 2:5 মানে 20:50। এর 20% কত? 20-র 20% হচ্ছে 4। 50-এর 20% কত? 10। অনুপাত 2:5ই থেকে যাচ্ছে। দেখো অনুপাত যা তাই থেকে যায়, যত পার্সেন্টই তুমি নাও। এর কারণ কি? এর কারণ কি আমাকে ব্যাখ্যা করে কমেন্টে লিখে জানাও। ব্যাখ্যাটা কমেন্টে লিখে জানাও। ব্যাখ্যা যদি আমার পছন্দ হয় তোমাকে আমি পুরস্কার দেব। যাব 15 দাগে। একটি আম ও একটি কাঁঠালের ওজনের অনুপাত 19। 2:19। কতগুলি আম দাঁড়িপাল্লার বাম পাশে রাখলে ডান পাশে দুটো কাঁঠাল রাখা যাবে? আচ্ছা, তাহলে এখানে একটা আমের ওজন হচ্ছে 2x কেজি আর এটা হচ্ছে 19x কেজি। তাহলে দুটো কাঁঠাল মানে কত? 2 × 19x সমান সমান 38। 19×2 = 38x কেজি। তাহলে দাঁড়িপাল্লার ডান দিকে আমি দুটো কাঁঠাল রাখবো, 38x কেজি। কয়টা আমের ওজন সেটা? সেটা হচ্ছে 38x কে একটা আমের ওজন তো 2x, কাটো, তাহলে 19টি। এক্স এক্স কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 19×2 = 38 হয়। সহজ না অঙ্কটা? কিন্তু প্রথমে পড়ে মনে হচ্ছিল খুব কঠিন। 16 দাগে। তোমার কাছে যত টাকা আছে সেটা তত টাকা 100% হলে নিচের কোন উক্তিটি যুক্তিযুক্ত নয়। তোমার কাছে যত টাকা আছে, মনে করো আমার কাছে 50 টাকা আছে। এই 50 টাকা কিন্তু 50-এর 100%। 60 টাকা আছে, তাহলে সেটা 60-এর 100%। 2 টাকা আছে, সেটা কিন্তু 2-এর 100%। তাহলে এই পরিমাণ টাকার থেকে বেশি টাকা হলে ওই পরিমাণ টাকার থেকে বেশি টাকা 100%-এর বেশি হবে। ওই পরিমাণ টাকার থেকে যদি তোমার কাছে বেশি টাকা থাকে তাহলে ওই পরিমাণ টাকা 100%-এর বেশি হবে। এটা কিন্তু যুক্তিযুক্ত কথা। ওই পরিমাণ টাকার থেকে কম পরিমাণ টাকা হলে ওই টাকা 100%-এর কম হবে। 100%-এর বেশি হওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? হতেই পারে। 100% আর 1 অংশ অভিন্ন, এটা তো সঠিক কথা। তাহলে যুক্তিযুক্ত নয় কোনটি? এই অঙ্কটার ক্ষেত্রে 100% আর 1 অংশ অভিন্ন, এটা ঠিক। 100%-এর বেশি হওয়া সম্ভব নয়,
সম্ভব তো। মনে করো আমার কাছে 5 টাকা আছে, এটা কি 5-এর 100%, 5-এর 100%। কিন্তু আমি যদি বলি ওই পরিমাণ টাকার থেকে বেশি পরিমাণ টাকা, অর্থাৎ 5 টাকার তুলনায় 6 টাকা, কত হচ্ছে? 100%-এর বেশি হচ্ছে 6/5 ইন্টু 100%, তাহলে 120% হয়ে যাচ্ছে। তাহলে এক অংশ সমান সমান, এক অংশ সমান সমান 100%, এই কথাটা আজকে এইখানে যুক্তিযুক্ত নয়, এটা তো চাইনি এখানে। এরপরে যাব পরবর্তী সমস্যা 17 দাগে। রামের কাছে যত টাকা আছে বিজয়ের কাছে তার থেকে 20% বেশি টাকা আছে। রামের টাকা বিজয়ের কাছে থাকা টাকা শতকরা কত অংশ? রামের কাছে যত টাকা আছে বিজয়ের কাছে 20% বেশি আছে। তাহলে আমি এখানে রামের কাছে কত টাকা আছে সেটা আগে বের করি। রামের কাছে আছে 100 টাকা, আর এদিকে বিজয়ের কাছে কত আছে? 20% বেশি, 100, তার 20% হচ্ছে 20, তাহলে 120 টাকা। এবার রামের টাকা বিজয়ের টাকা শতকরা কত অংশ? বিজয়ের টাকা 120, রামের টাকা 100 ইন্টু 100%, তাহলে 0 0 কাটলাম, এখানে 1000/12% সমান সমান কত হয়? 1000/12, ভাগ করো, তাড়াতাড়ি ভাগ করতে হবে। 1000/12 সমান সমান 83.34%, 83.334%, 34 হয় না, 33 হওয়াই উচিত। এইটা, এটা 33 হলেই ভালো হতো, 83.33%, এটা করে দেওয়াই ভালো হয়। 34 আসে না, 33 হয়। তাহলে আমরা ডি অপশনটাকে পেলাম। যাব 18 দাগে। 18 দাগে পাচ্ছি আজকে তোমার কাছে 100 টাকা আছে, তুমি সেই টাকা আমাকে দিয়ে দিয়েছো, আগামীকাল আমি তোমাকে 1% সুদ সমেত ফেরত দেব। তাহলে আজকে তুমি আমাকে 100 টাকা দিলে, আমি আগামীকাল তোমাকে 100 টাকার 1% 1 টাকা, 101 টাকা দিলাম। সেই টাকা তুমি শ্যামলকে দেবে, পরদিন সে 1% সুদ সমেত ফেরত দেবে। তাহলে 101 টাকা-এর 1%, এত এর 1%, এইটা, এটা তোমাকে ফেরত দেবে। তখন তোমার কাছে কত টাকা হবে? আচ্ছা, এই 1% সুদটা যদি আসল টাকার সাথে যোগ করে দিই, তখন সেটা হয়ে যায় 101 টাকার 101%, এইটা হয়ে যায়। তার মানে 101 গুণ 101 ভাগ 100 কত হয় দেখো তো? 101, তাকে 101 দিয়ে গুণ করো, 101 গুণ 101 সমান সমান হয় 10201/100, তাহলে 102.01 টাকা, এইটা 102.01 টাকা আমার কাছে আসবে, অর্থাৎ দুবার 1% করে সুদ বাড়বে। এটাই হচ্ছে উত্তর। এবার যাব 19 দাগে। 19 দাগে পাচ্ছি 100-এর 20%-এর 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 20% কত? তাহলে 100 এর 20%, এর আর একটা 20%, 20%, পার্সেন্ট তুলে দিয়ে 100 দিয়ে গুণ করতে হয়, আর একটা 20% ইন্টু 20/100, আর একটা 20% ইন্টু 20/100। এবার এটাকে কাটবো, এই তাহলে এই 100 আর 100 কাটলাম, একটা শূন্য একটা শূন্য, আর একটা শূন্য আর একটা শূন্য, আর একটা শূন্য আর একটা শূন্য, তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, এখানে 16 পেলাম, বাই কত পেলাম? 1000 পেলাম। এবার 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 500, আবার 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 250, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 125, তাহলে 2/125, 2/125। তাহলে এবার 125-কে, এই 2-কে 100, আচ্ছা 16-কে 1000 দিয়ে ভাগ করে দিই একবারে, আমার পয়েন্টেই যখন উত্তর আছে সব জায়গায়, তাহলে আমি কেন কাটতে যাব? 16/1000, দশমিক বিন্দুকে সরাবো, এক, 3টে শূন্য আছে এখানে, 1 ঘর 2 ঘর, মানে এখান থেকে এসে 1 ঘর আসবে এখানে, 2 ঘর আসবে এখানে,
3 ঘর আসবে এখানে, তাহলে এখানে একটা শূন্য বসে। এই 0.016 উত্তর কোথায় আছে? সি অপশনে আছে। আমার যখন অপশন মানে পয়েন্টে, তাহলে আমি কাটবো কেন? 2 দিয়ে কাটবো না। যদি ভগ্নাংশে থাকতো তাহলে কাটতাম। এদিকে আগে অপশনের দিকে খেয়াল করতে হবে না, অপশনগুলো তো দেখে নিতে হবে। বেশ, সতর্ক দৃষ্টি রাখতে হবে। একটি বাগানে যতগুলি কলা গাছ আছে প্রত্যেকটি গাছে ততগুলি করে কলা আছে, এবং প্রতিটি কলার দাম তত টাকা করে হলে বাগানে কতগুলি কলা গাছ আছে? কিরকম অঙ্ক হলো? যতগুলি আছে প্রত্যেকটাতে মানে ততগুলি করে কলা আছে, তার দাম প্রত্যেকটা তত টাকা করে। তাহলে কলার দামের বর্গমূল, একটা কলার যা দাম তার বর্গমূল কি করে হয়? না, কলার সংখ্যার ঘনমূল। কলার যা সংখ্যা, এখানে বাগানে কতগুলি কলা গাছ আছে, কলার যা সংখ্যা, যদি মনে করো 5টা কলা গাছ থাকে, কলার সংখ্যা হবে 5 × 5 25টি, এটা এক্সাম্পল দিলাম। আর এই 25টি কলার দাম হবে 25 × 5 টাকা করেই হবে 125 টাকা। তাহলে কলার দামের ঘনমূল, এই যে কলার দাম হলো তার ঘনমূল হচ্ছে কলা গাছের সংখ্যা। ডি হবে সঠিক উত্তর। এই জায়গাটায় অঙ্কটা কিন্তু দারুণ অঙ্ক, বুঝে নিতে হবে। HW দিয়ে দিচ্ছি, দেখো HW কি থাকবে? HW থাকবে 1 দাগ থেকে 20 দাগ। কালি মেনটেন করে করতে হবে। প্রথমে খাতায় তুমি প্রশ্ন লিখবে, প্রশ্নগুলো সব লিখবে নীল কালি দিয়ে, নীল কালি দিয়ে, এবং প্রত্যেকটা উত্তর লিখে লিখে শর্টে করবে না, উত্তরগুলো সব করবে লাল কালি দিয়ে। কালি মেনটেন করে লিখে রাখো, নির্দিষ্ট সময়ে খাতা জমা করতে হবে। যাব আমাদের পরবর্তী বিজ্ঞপ্তিতে। একটা বিশেষ বিজ্ঞপ্তি রয়েছে, সেটা হচ্ছে সাহা ইনস্টিটিউটের স্টাডি সেন্টার স্থাপন করে অতি সহজে উপার্জনের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব। আপনিও পারবেন আপনার নিজের এলাকায় স্টাডি সেন্টার স্থাপন করে সুনামের সাথে উপার্জন করতে। অর্থাৎ আমাদের স্টাডি সেন্টার যদি স্থাপন করতে আগ্রহী কেউ থাকে, তাহলে আত্মমর্যাদা বৃদ্ধি পাবে, পারিপার্শ্বিক অঞ্চলে সম্মানের সাথে উপার্জনের সুন্দর বন্দোবস্ত করে দেবে সাহা ইনস্টিটিউট। সকল শিক্ষিত অথচ কর্মসংস্থানের সাথে যুক্ত হতে পারেননি এমন ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আমাদের অফিসে যোগাযোগ করতে হবে এই নম্বরে। স্টাডি সেন্টার স্থাপন করে মাসে চাকরির সমান সমান উপার্জন করতে যদি কেউ আগ্রহী থাকেন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নমস্কার।